আজ চতুরঙ্গে আমরা সময় কাটাবো শিল্পাঙ্গনের গুণী দুজন মানুষের সাথে। আমাদের সাথে আছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। দুজনকেই স্বাগত আজকের চতুরঙ্গে। আমরা আসলে শুরুটা একটু আজকেই আমরা টেলি সামাদকে হারালাম, চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই। জনাব হাসান ইমাম, আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, টেলি সামাদ চলে গেল এবছরে। আমাদের আরেক অভিনেতা পরিচালক ছিল সাত্তার, সে মারা গেছে। আমাদের মঞ্জুর হোসেন, সে অভিনেতা কমেডিয়ান ছিল, একসময় খুব পপুলার, সেও চলে গেল। টেলি সামাদ নামটা টেলি হিসেবে ছবিতে এসছে, কারণ টেলিভিশনে সে খুবই পপুলার ছিল। যখন চলচ্চিত্রে এলো তখন ওকে সবাই টেলি সামাদ বলতো, টেলিভিশনের স্টার হিসেবে। এটা একটা অসাধারণ ঘটনা। তো টেলি সামাদ যখন এলো ফিল্মে, প্রথম ছবি ছিল ভাগ্যচক্র। হামিদ সাহেব, এই যে চেয়ারম্যান বনানীর ছিলেন, তিনি প্রডিউসার ডাইরেক্টর ছিলেন এবং সেটাতে নায়ক ছিলাম আমি। শাবানা আর সুমিতা দুই নায়িকা ছিল আমার। শাবানার ওটা প্রথম ছবি শুটিংয়ের। তো সেই সময়ে টেলির সঙ্গে খুবই ঘনিষ্ঠতা। টেলি সামাদ আসলে পেন্টার, সেই আর্ট কলেজ থেকে পাশ করেছিল। তার বড় ভাইও পেন্টার ছিলেন, তো খুবই ভালো ছবি আঁকতো। ওর সঙ্গে আমি একটা কথা বলেছিলাম যে তুই আমাকে একটা ছবি দিবি, তো বলেছিল যে হ্যাঁ হাসান ভাই, আমি আপনাকে একটা ছবি দেবো। কিন্তু সেই ছবি আর কখনোই দেয়া হয়নি, আর তো চলেই গেল বেচারা। তো অভিনেতা হিসাবে একসময় সে সুপারস্টার ছিল আমাদের চলচ্চিত্রে, এবং তার পোস্টারে নাম থাকলে দর্শক তাকে দেখতেই যেত। এক সময় রাজ্জাকের যখন একেবারে চরম শিখরে রাজ্জাক, তখন দুজন এই আমাদের কমেডিয়ান প্রায় তাদের সমান সমান ছিল। একজন খান জানুল, তারপরে খান জানুল চলে যাওয়ার পরে টেলি সামাদ। তো টেলি সামাদ তো বহুদিন ধরে অসুস্থ এবং চলচ্চিত্র বা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না। সেই জন্য আজকালকার ছেলেরা টেলি সামাদকে সেরকমভাবে চেনে না। কিন্তু ওর একটা স্টাইল ছিল নিজের, এবং সেই স্টাইলটা অনেকে নকলও করেছে এক সময়ে। তো আমার খারাপ লাগছে যে এই চলে যাচ্ছে একে একে সঙ্গের সাথীর, বা পরবর্তীতে টেলি তো আমার অনেক জুনিয়র, সঙ্গে এবং পরবর্তীতে যাদের সঙ্গে কাজ করেছি চলে যাচ্ছে একে একে। এটা তো জগতের নিয়ম, আমাকেও যেতে হবে, কিন্তু সঙ্গীহীন মনে হচ্ছে নিজেকে। এই আর কি। জায়েদ খান, আপনি যদি একটু। আমি আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে, বিকজ আজকে আমি মরদেহের ওখান থেকে এসেছি, এবং জানেন আগামীকাল সকাল 11টায় এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমি আসলে ওনার সাথে আসার পরে 2টা ছবিতে অভিনয় করেছিলাম। আর হাসান ভাই যেটা বলেছিলেন, আসলে এমন প্রভাত পুরুষ এরা চলচ্চিত্রে, হাসান ভাই যাদের কথা বলছি, মানুষগুলো তার কখনোই ফিরে আসবে না বটবৃক্ষের মতো। আমি আমার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর উনি এফডিসিতে এত আসতেন। আমার জন্মদিনে লাস্টে এসেছিলেন গান গাইবেন, গান গাওয়ার জন্য, কিন্তু গান গাইতো, ভালো গানও গায়, গান গাওয়ার জন্য অস্থির ছিলেন। প্রায় আসতো, এই আসি তোমাকে আড্ডা মারতে, খুব ভালোবাসতো। আজকে যখন ভাবি দেখলো, বললো জায়েদ তোমাকে সারাদিন তোমার কথা বলতো। হসপিটালে যখন দেখলাম নিথর দেহটা পড়ে আছে, খারাপই লাগলো যে গুণী মানুষগুলোকে হারালাম। অনেক কিছু শেখার ছিল, জানার ছিল ওনাদের কাছ থেকে। তো আসলে টেলি সামাদ ভাই যে বলছিল, টেলি সামাদের নামেই আসলে উনি একটা ইন্ডাস্ট্রির মতো। গ্রামগঞ্জ বাংলাদেশের যেখানে, ওয়ার্ল্ডের যেখানে বাংলা ভাষাভাষী লোক বলবেন, টেলি সামাদের নাম জ্বলবেন এমন কেউ নেই। আমরা কোনো মানুষকে সুখ না বা রোগা দেখলে আমরা ওটা রূপক করতে ব্যবহার করতাম, তো টেলি সামাদের মতো লাগে। তো মানুষটা এমনভাবে হয়ে গিয়েছে। সেই মানুষটার অকালে প্রয়াণ, অসুস্থও ছিলেন অনেকদিন। তো আমরা আসলে গভীরভাবে শোকাহত, শিল্পী সমাজ, চলচ্চিত্র পরিবার সবাই অনেক হারিয়েছি। মানে আসলে আমরা গভীর একটা শোকের মধ্যে পড়ে গেলাম আর কি। আপনারা দুজন আজকে একসঙ্গে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সাধারণ সম্পাদক হাসান ইমাম, পাকিস্তান আমলে 1962 সালে, 62, 63। 63 সালে। আর এখনকার সাধারণ সম্পাদক জায়েদ খান। এই কদিন আগে 3 তারিখে চলচ্চিত্র দিবস উদযাপিত হলো। দিবসের এবারকার আহ্বায়ক ছিলেন হাসান ইমাম। হ্যাঁ। আমরা একটা জিনিস মানে একটু পজিটিভ দিয়ে শুরু করি, পরে নেগেটিভ কথা বলবো, যে আয়োজনটা নিয়ে গিয়ে আপনি সন্তুষ্ট যতটুকু আয়োজন হলো আসলে এবার? আসলে এইটা আমাদের তো জাতীয় দিবস যেগুলি আছে তার কিছু গ্রেড আছে, জি, যেমন স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলো এ গ্রেড। আমাদেরটা সি গ্রেডে। তো তাতে সরকার যে পয়সাটা দেন ওটা পালন করার জন্য মাত্র 50,000 টাকা, তাতে তো কিছু সম্ভব নয়। সেই জন্যে আমাদেরকে ও দিবস পালনের জন্য মাত্র 50,000 টাকা? 50,000 টাকা। আচ্ছা। তো সেই কারণে আমাদের স্পন্সর নিতে হয় নিজেরা করলে, অথবা আমরা যাদেরকে বলি যে ইভেন্ট ম্যানেজমেন্ট করেন যারা, তাদের কাউকে দিতে হয়, তারা এইগুলো ইভেন্টগুলো করেন। ও তো জায়েদ ছিল এবারে আমাদের যে সংস্কৃতির কমিটি, যেটার অনুষ্ঠান কমিটি, তার আহ্বায়ক। সে ওরই মানে নেতৃত্বে আমাদের অনুষ্ঠানগুলি হয়েছে। তো সেখানে আমি বেশি রাত পর্যন্ত থাকতে পারি না বয়সের কারণে, ওষুধ খেতে হয় বা এটা, সেই জন্য আমি প্রায় 8:45 পর্যন্ত ছিলাম। তারপরে আমি বাসায় চলে আসি। তো যে আমি যতক্ষণ ছিলাম ভালোই মোটামুটি জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছে, এবং অনুষ্ঠানে আমাদের নায়ক নায়িকারা আগের যারা, যেমন এসছে কি বলে, আলমগীর এসেছিলেন, আলমগীর এসেছিল, মৌসুমী, তারপরে কি বলে আমাদের মৌসুমী না ওমর সানি। তো এরাও স্টেজে নেচেছে, গান গেয়েছে। এগুলো জনগণকে জনগণের ভালোই রেখেছে। আর আমাদের অন্যান্য যে অনুষ্ঠান ছিল, আলোচনা সভা, আমাদের সফলভাবেই করা হয়েছে। আমাদের ছিল একটা পথযাত্রা ছিল, আমরা সেটা করেছি ভালোভাবেই। জি, আমি জায়েদ খানের কাছে শুনি, যেহেতু সফলতার মাঝখানে কিছু বিফলতার কথা আমরা শুনেছি, একটু হিচিংও হয়েছে, হাতাহাতির পর্যায়েও গেছে অনুষ্ঠানের মধ্যে, কিন্তু একটা বড় অভিযোগ যেটা শিল্পীদের তরফ থেকে করা হয়েছে, পরিচালকরাও করেছেন, প্রযোজকরাও করেছেন, যে অনুষ্ঠানটি এত বছর ধরে নিজেরাই আয়োজন করতেন আপনারা, এবার কেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে হলো? না, এটা আপনাকে একটু বোঝার ভুল আছে। গতবারও কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টই করেছিল। আচ্ছা। এর আগের বারও ইভেন্ট ম্যানেজমেন্টই কিন্তু করেছিল, কোনোবারই আমরা করিনি। বাট রাজ্জাক ভাই জীবিদ্দশায় রাজ্জাক ভাই ছিলেন চেয়ারম্যান। রাজ্জাক ভাইয়ের পরে কিন্তু গতবারও হাসান ইমাম ভাই ছিলেন, এবার হাসান ইমাম ভাই। এবং এটা কিন্তু একটা জাতীয় কমিটি আছে, কমিটিটাই করে। কিন্তু আপনাকে ইভেন্ট ম্যানেজমেন্ট এই জন্য আসছে, ভাই যেটা বললো, আমাদের খ শ্রেণীতে আমরা সেখানে মাত্র 50,000 টাকা পাই। এটা অনুষ্ঠান করতে প্রায় আমাদের লাগে 35 লাখ টাকা লাগে সারা। আর এবার তো বেশি লেগেছে, কারণ এবার 2 দিন ব্যাপী, কিন্তু আমরা কিন্তু 1 দিন ব্যাপী করি, এবার আমরা 2 দিন ব্যাপী করেছি। তো যার কারণে আমাদের এই অল্প সময়ের মধ্যে দৌড়ে আসলে স্পন্সর এত টাকা ম্যানেজ করা খুব টাকা। আর বুঝি না তো স্পন্সররা আসলে তো কত টাকাই বা দিতে চায়। সিনেমার ব্যাপারে একটু মানুষের এমনিতে একটু অন্যরকম, কর্পোরেট লেভেল আবার যেমন অনেক বেশি স্পন্সর হয়। তো সেই কারণে গতবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল, ওরা সফলভাবে করেছিল। গতবার জানেন একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমাদের মাননীয় তখনকার মন্ত্রীর সাথে আমাদের একটা দূরত্বের কারণে আমরা আলাদাভাবে করেছি হাসান ভাইয়ের নেতৃত্বে। তো এবার হাসান ভাইয়ের নেতৃত্বে করেছি। তো যার কারণে ইভেন্ট ম্যানেজমেন্টটাকে ইউজ করতে হয়েছে, যে ওরা এই দৌড়ঝাঁপ করে বিভিন্ন জায়গাতে স্পন্সর জোগাড় করে কথা বলে এনেছে, নাহলে তো আমরাই করতে পারতাম। যদি আমি এই জন্যই বলা, যদি আমাদের যদি ক শ্রেণীতে দিত, যেটা ক শ্রেণীতে, তাহলে আমাদের কাউকে লাগতো না, আমরাই করতে পারতাম। আমরা হাসান ভাই, আমরা কারা ব্যক্তিগতভাবে কিন্তু বিভিন্ন মন্ত্রীর কাছে গেছি, তথ্যমন্ত্রীর কাছে, সচিবের কাছে, একটা স্পন্সরকে বলে দেওয়ার জন্য, তো করতে পারছিলাম না সারাদিন ব্যাপী অনুষ্ঠান। তো যার কারণে এই ইভেন্ট ম্যানেজমেন্টদেরকে ইনভলভ করতে হয়, এবং এটা ইনফরমেশনের ভুল। গত 12 সাল থেকে আমরা করি হাসান ভাই, না প্রতিবারই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করেছে। আচ্ছা, প্রতিবারই, গতবারও এবারও। আমি গতবার আগের থেকে 8 বা 8 8 তার মানে এর আগে থেকে করি। কিন্তু জন হাসান, আমি একটু জানতে চাও, আমি জানি না, চলচ্চিত্রে এত বড় শিল্প এবং সরকার শিল্প হিসেবে ঘোষণা করেছে এই বর্তমান সরকারই, এত মানুষ এটার সঙ্গে যুক্ত, একটা কালারফুল লাইফ, জায়েদ খান নায়ক, আপনিও একসময় ছিলেন, দেখলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে সবাই, কিন্তু স্পন্সরদের অনাগ্রহ কেন? না,
এটা তা ঠিক নয়। আমাদেরই কিছুটা দুর্বলতা আছে, আমরা সবসময় একটু দেরিতে সূচনা করি। আমরা যদি 2 মাস আগের থেকে বা 3 মাস আগের থেকে আরম্ভ করতাম তাহলে কিন্তু স্পন্সর পাওয়া যায়, কিন্তু এফডিসিকে নড়ানো মানে একটা বিরাট ব্যাপার। সরকারকে মানে যখন মিটিংটা ডাকেন তাতে আমাদের হাতে হয়তো 6 দিন বা 7 দিন বা 8 দিন থাকে, তার মধ্যে স্পন্সররা বলে যে আমাদের এর মধ্যে পরিকল্পনা করে আপনাদেরকে সহায়তা করা সম্ভব নয়, আপনারা যদি 2-3 মাস আগে আসতেন তাহলে আমরা একটা পরিকল্পনার মধ্যে আপনাদের ফেলতে পারতাম। আমরা চেষ্টা করব আগামীবারে সেরকম 2-3 মাস আগের থেকে চেষ্টা করে যেতে আমরা ভালোভাবে এটা আরো অর্গানাইজড ওয়েতে করতে পারি। এখন 7 দিনের প্রস্তুতিতে তো অত বড় অনুষ্ঠান ভালোভাবে করা সম্ভব না, সেই জন্যই স্পন্সর নিতে হয়, সেই জন্যই মানে ইভেন্ট ম্যানেজমেন্ট নিতে হয়। তার মানে উদ্যোগেরও একটা আমাদের উদ্যোগের মানে আমাদের বলতে যেহেতু সরকারের সঙ্গে জয়েন্টলি করি এফডিসির সঙ্গে, অতএব এফডিসি মিটিং ডাকে যখন তখন এটা অনেক দেরি হয়ে যায়। আমরা বলেছি যে অন্তত 2-3 মাস আগের থেকে আমাদের প্রস্তুতিটা নিতে হবে জাতীয় দিবসে, কারণ আমাদের চলচ্চিত্র শিল্পের ঐতিহ্য অনেক যুদ্ধ করে এটা করতে হয়েছে। বঙ্গবন্ধু যে বিলটা পাস করেছিলেন তার আগে যখন জব্বার সাহেব যখন ছবি করতে চেষ্টা করেছিলেন, বলেছিল যে এই দেশে ছবি হবে না এবং পাকিস্তানিরা আমাদের বাধা দিয়েছিল করতে, সেটার মানে গো ধরেই প্রায় বলতে পাওয়া যায় যে না করে দেখাবো। এবং তিনি কোনো স্টুডিও ছাড়া এই বোলিক্স ক্যামেরা, যেটা স্প্রিংয়ের ক্যামেরা, তারপরে সাধারণ নন প্রফেশনাল রেকর্ডার, এই দিয়ে লিপস মেলে না, তারপরেও মানুষ এটা পাগলের মতো দেখেছে। আমার ছবি, পূর্ব বাংলার ছবি, পূর্ব বাংলার শিল্পীরা যারা যাদেরকে মঞ্চে তারা যেহেতু সোনা মিয়া বা জব্বার ভাই বা এরা যারা ছিলেন, আমিন ভাই চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন পরে, তো এদেরকে দেখছে যে আমার নিজের ছবি, তো ফলে লিপ না মিললেও, মান সম্মত অত না হলেও, এডিটিং সেভাবে করতে না পারলেও সেই ছবি পাগলের মতো মানুষ দেখেছে। এবং সেইটারই নজির ধরে বঙ্গবন্ধু কিন্তু এটাকে বিল পাস করলেন, এফডিসি করেছে। এরা যখন করতে চাইছে এবং করতে পারছে তখন তাদেরকে সুযোগ করে দেয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তার 3-4 মাস বা 7-8 মাস পরেই আইয়ুব খানের মার্শাল্লাহ হয়ে গেল। তো মার্শাল্লাহ হলেও এফডিসিটা থাকলো, বঙ্গবন্ধু যেহেতু এটা করে গেছিলেন, প্রতিষ্ঠাও করে গেছিলেন। এবং এফডিসি থাকার কারণে কি হয়েছে, এই চলচ্চিত্র শিল্পটা কিন্তু শিল্পীদের হাতে ছিল বা চলচ্চিত্রে যারা জড়িত তাদের হাতে ছিল, লগ্নিকারকদের হাতে ছিল না। আমরা দেখেছি, যখন আমি সৌমিত্র আমার বন্ধু, সৌমিত্র সমবয়সী আমরা, তো আমি সৌমিত্রকে দেখা হলে একসময় জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমরা তো সবাই প্রডিউসার হয়ে গেলাম, তুমি হতে পারলে না কেন, তুমি তো এতদিন ধরে করছো। বলে আমি টাকা পাবো কোথায়? তখন আমার খেয়াল হলো যে এফডিসিটা হয়েছিল বলে, এফডিসি আমাদের লোন দিত বলে, আমাদের লোনে দিত, ক্যামেরা দিত ফ্রি, লোন দিত, পরে শোধ করতে রিলিজ করে। ফলে রাজ্জাক প্রডিউসার হয়েছে, খানাতা প্রডিউসার হয়েছে, আমি প্রডিউসার হয়েছি, আলমগীর প্রডিউসার হয়েছে, শাবানা প্রডিউসার হয়েছে, বাইরের লগ্নিকারকরা ঢুকতে পারেনি। পরবর্তীতে যখন এই চলচ্চিত্র শিল্পের দুর্দিন এলো তখন কিন্তু বাইরের লোকজন ঢুকলো, এবং এই বাইরের লোকরা যখন ঢুকলো তখনই কিন্তু এই অশ্লীল ছবির সূচনা হলো। আমাদের চলচ্চিত্র শিল্পের যারা লোক তারা কিন্তু অশ্লীল ছবি করে নেই, এই কাট পিসের সুযোগ এলো, ফলে সমাজ থেকে চলচ্চিত্র দূরত্বে চলে গেল। আমাদের পরিবার নিয়ে আর ছবি দেখার সুযোগ রইল না। এই কারণে ছবিটি আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। তারপরেই ভারতীয় ছবি বা ইংরেজি ছবি বা এগুলো সব কিছু টেলিভিশন আসার পরে, সেগুলো একটা স্যাটেলাইট আসার পরে আরও তো ঘরে ঘরে বসে দেখা যাচ্ছে। সেখানে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদের গ্ল্যামার দরকার। আমি একবার হলিউডে গিয়েছিলাম, তখন ওদের বলছিলাম যে তোমরা 50s তোমাদের এত বিরাট হলিউড হঠাৎ করে টেলিভিশন আসার পর পড়ে গেল কেন, এবং তোমরা সেটাকে মোকাবেলা করলে কি করে? বললো যে হ্যাঁ পড়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা সামলে উঠেছি। কিভাবে? না, ব্রড স্ক্রিন এনেছি যেটা টেলিভিশন দিতে পারবে না, এত বড় একটা স্ক্রিন, এরকম করে দেখতে হয়, এটা মন নিজের কাছে চলে আসে। তারা বলে এমন সাউন্ড সিস্টেম করেছি যে হল কাঁপে, মানুষ সেই থ্রিল পায়, সেটা টেলিভিশন দিতে পারবে না। টেলিভিশন যেটা দিতে পারে না, চলচ্চিত্র সেটা দিতে পারে যদি আমাদের টেকনিক্যালি সেভাবে উন্নত করি।
তা আমাদের সরকার, আমাদের সৌভাগ্য যে সরকার আমাদেরকে সহায়তা করছেন। আমাদের আগে 60 কোটি টাকা একবার দিয়েছিলেন, সেই টাকাটা খরচই করতে পারেনি এফডিসি। এবারে সরকার প্রতিজ্ঞা করেছেন যে আমরা চলচ্চিত্র শিল্পীকে ফিরিয়ে আনবো। এই জন্যে এখন নতুন করে হল যেগুলো বন্ধ হয়ে গেছিল সে জায়গায় আমাদের যে তথ্য মন্ত্রণালয়ের যে হলগুলির জন্য আছেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে যেটা আমাদের যে ইয়ে আছে কি বলে শিল্পকলা একাডেমি, তার যে অডিটোরিয়ামগুলো আছে সেগুলোকে কনভার্ট করছেন এরকম হলে। সে সারা 64টা জেলায় হল নির্মাণ করছেন এই সরকার, এবং সেগুলো আধুনিক হল। এবং আমাদের যে পাইরেসির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছিল, যে আমাদের ছবি রিলিজ করার সঙ্গে সঙ্গেই পাইরেটেড কপি চলে যেত, সবাই পেয়ে যেত, তারা টেলিভিশনে দেখানো হতো, তারা ইউটিউবে দেখতে পারত, ফলে আমাদের হলে আর যেত না। এই পাইরেসিটা বন্ধ করার জন্য সরকার সচেষ্ট হয়েছেন। এবং আমাদের মনে হয় যে আমরা ঘুরে দাঁড়িয়েছি ইতিমধ্যেই। আমাদের এখন প্রতি বছরে অন্তত 5টা 6টা 7টা ছবি কিন্তু খুব ভালো মানের হচ্ছে, সুপারহিট না, ভালো মানের হচ্ছে, যেগুলো আন্তর্জাতিকভাবে দেখানো হচ্ছে। আমরা দেখেছি পুরস্কারও নিয়ে এসেছে। আবার কিছু কিছু কমার্শিয়াল ছবিও সুপারহিট হচ্ছে, যেমন ঢাকা অ্যাটাকের মতো ছবি, বা ওই যে ইয়ের ছবিটা দেখলাম যে আয়নাবাজি ছবি, এরকম কিছু ছবিও হচ্ছে যেগুলো ভালো মানেরও অথচ জনপ্রিয় হচ্ছে। অতএব আমরা ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু খালি আমাদের দর্শকদের কনভিন্স করতে হবে যে আপনারা বাড়িতে বসে ইউটিউবে ছবি না দেখে হলে জায়গাটায় আসবো। আমি অবশ্য জায়েদ খানকে দিয়ে বিরতিতে ফেরার পরে আমি আসবো এই কারণে যে যেটি হাসান ইমাম সাহেব বললেন যে তারা যখন প্রযোজক হলেন তখন কিন্তু সিনেমার অবস্থাটা ভালো ছিল। আপনাদের মধ্যেও আপনি নিজেও প্রযোজক, মৌসুমী প্রযোজক, ওমর সানি প্রযোজক, শাকিব খান নিজে প্রযোজক, তারপরেও ফিল্মটা কেন জানি ঠিক দাঁড়াতে পারছে না। বাইরে থেকে যারা বাইরে থেকে যারা পরিচালক হিসেবে আসছেন, আমি যদি অমিতাভ রেজার কথাই বলি, আমি যদি মোস্তফা সরওয়ার ফারুকের কথা বলি, তাদের সিনেমাগুলোর সাথে এই সিনেমা মানে খুব একটা মার্চ করছে না বলে আমার মনে হয়। আমি এই উত্তর নেবো, একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর জায়েদ খান আপনার দুজনের কাছে উত্তর নেবো। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা ফিরছি খুব শিগগিরই। আবার স্বাগত চতুরঙ্গে। আজকে আমাদের অতিথি সৈয়দ হাসান ইমাম এবং জায়েদ খান। যেটি আসলে বলছিলাম বিরতি যাওয়ার আগে, জায়েদ খান একটু যদি উত্তরটা নিতাম। মনে আছে নিশ্চয়ই প্রশ্নটা? হ্যাঁ, যে প্রযোজকরা এগিয়ে আসার পরও কেন এটার সামনের দিকে এগোচ্ছে না, পাল্লা দিয়ে পারছি না। আসলে এটা অনেক দিন থেকে একটা সিস্টেমের ব্যাপার। হাসান ভাই যেটা বললো 1400-1200 সিনেমা হল তাদের সময় ছিল, সেখান থেকে এখন 188-190 এরকম সিনেমা হল। তার মধ্যে রিলিজে আপনি চালাতে পারবেন 40 থেকে 45 সিনেমা হল রিলিজে। তারপর টাকাটা কোত্থেকে উঠবে? মার্কেট হচ্ছে, মানুষের চোখ এখন ওয়াইড। এখন আমাদেরকে মানুষ বাহুবলী, হিন্দি, বম্বের বড় বড় ছবির সাথে আমাদের তুলনা দেয়, যারা সাধারণ দর্শক এরা তো বুঝবে না, কারণ তারা ঝকঝকে তকতকে ছবি দেখতে চায়। এখন আমাদের যখন এখন 2 কোটি টাকা দিয়ে ছবি বানানো হয়, এই ছবিটা যখন হলে যায়, প্রথম 50 বা 60 হলে রিলিজ হয়, ঈদ ছাড়া নর্মালি কয় টাকা পেয়ে উঠে। ওই প্রথম ডিজিটাল আগে যেমন 35 রিলিজ হতো, ঘুরতো, রোলিং করতো ছবিটা বিভিন্ন হলে 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 হলে, একটা ছবি ডাবলিং করতো, টাকা আসতো। বিষয়টা হয়ে গেছে কি, যখন এই ডিজিটালের নামে একটা সংস্থা আসলো বাংলাদেশে, জাজ মাল্টিমিডিয়া নামে, এই সংস্থাটা আসার পরে চলচ্চিত্রকে মনোপলি করে ফেললো। অভিযোগ বিস্তর তাদের মধ্যে। তারা এইচডি নামের কিছু লো কোয়ালিটির কিছু মেশিন ঢুকিয়ে দিল হলে হলে। এবং মজার বিষয় দেখেন, ছবি রিলিজ করতে গেলে আপনি প্রযোজক, আপনাকে সেই টাকার হল মেশিন ভাড়া দিতে হবে 10,000 টাকা প্রতি সপ্তাহে। আপনি 100 হলে রিলিজ করলে 10 লাখ টাকা প্রথমে দিতে হচ্ছে। এবং সে কি করছে, আবার সেই টিকিট যে হল মালিক তার কাছ থেকে টিকিট পড়ে 3 টাকা নিচ্ছে, টিকিটে 3 টাকা কাটছে। মানে আমরা যখন শুনেছিলাম যে ইংরেজরা যেমন বণিকরা যেমন চুষে খাচ্ছিল, এরকম ব্যবস্থাটা হয়ে গিয়েছিল। হলগুলো ওনার পুরো নিয়ন্ত্রণে এখন পর্যন্ত স্টিল। খুব নিম্নমানের একটা মেশিন বসিয়ে ওনার থেকে সুইচ নিয়ন্ত্রণ করবে, উনি যেটা বলবে সেটাই হচ্ছিল। কিন্তু আজকে কিন্তু দেখেন বেচারা যে কোনো দুর্নীতির দায় আজকে পলাতক। তো বিষয়টা হচ্ছে সেটা তার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে যাবো না। আমি সিনেমা হলের ব্যাপারটা বলছি। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, তখনকার যিনি মাননীয় তথ্যমন্ত্রী ছিলেন, একাধিকবার ওনার সাথে আমরা বসেছি, আমরা লাস্টে বয়কটই করলাম। পরে আমি শুনলাম যে আমাদের প্রতি তার ভালোবাসা কম, সেজন্য হয়তো সে কাজটা করেনি। এই যে দেখেন, একটা প্রযোজক যখন 2 কোটি টাকা ছবি বানাবে,
আপনি দেখেন ঢাকা অ্যাটাক, ভাই বললো সুপারহিট ছবি, আয়নাবাজি, তা অমিতাভ রেজারই আপনি দেখেছেন বোধহয় স্ট্যাটাস যে আমার টাকা এখনো পর্যন্ত ওঠেনি, এত হিট হওয়ার পরেও। কারণ হচ্ছে আপনি যখন ছবিটা হলে দিচ্ছেন 10,000 টাকা মেশিন ভাড়া আপনার, ফটো সেট দিবেন সে টাকা আপনার, বড় একটা ব্যানার দিবেন হলের সামনে সেই টাকা আপনার, আপনি এই কত টাকা হলো সেটাকে পাহারা দেওয়ার জন্য একজন প্রতিনিধি পাঠাচ্ছেন, সে টাকাটা আপনার দিতে হচ্ছে। ওই প্রতিনিধি কিন্তু ওখানে গিয়ে আবার হলমালিকদের সাথে টাকা খেয়ে বিক্রি হয়ে যাচ্ছে। হলে আমার 1200 লোক থাকলে ও বলছে যে 300 লোক, আমি কিন্তু 900 লোককে প্রথমে মাইনাস টিকিট গেল চলে। এরপরে মধ্যস্বত্বভোগী আছে কিছু বুকিং এজেন্ট, যারাই হলের সাথে মধ্যস্বত্বভোগী থাকে, যারা ভাইদের সময় ছিল না, ভাইদের সভাপতি ছিল একসময় প্রযোজক পরিবেশক সমিতির সময়, এরা হল চালাতে গেলে এদেরকে একটা কমিশন দিতে হয়, এটা প্রযোজক দিচ্ছে। তার মানে কিন্তু প্রযোজক সব লস করে যাচ্ছে। রিলিজের রাতে প্রযোজক 2 কোটি টাকার ছবিটা হলে রিলিজ করে 1 লাখ টাকাও না নিয়ে বাসায় ফিরে যাচ্ছে, চোখের পানি ফেলে আমার চোখের সামনে দেখা। যার পরিমাণে, যার ফলশ্রুতি সে কিন্তু দ্বিতীয় ছবি বানানোর আর সাহস করছে না। আপনি যেটা বললেন যে যাদের নাম বললেন এরা কিন্তু সেকেন্ড ছবি বানানোর কেউ আর উদ্যোগী হয়নি, কারণ এরা দেখে গেছে সিস্টেমটা আসলে কত খারাপ। একটা 100 টাকা বসুন্ধরা সিনেপ্লেক্সে 500 টাকার একটা টিকিট বিক্রি হয়, আমরা পাই মাত্র 60 টাকা। 60 টাকা, বাকি টাকা যায় কই? বাকি টাকা ওনারা বিভিন্ন ধরনের মিউনিসিপ্যালিটি কর, এই ভ্যাট, এই এরকম কাটে। আর মধ্যস্বত্বভোগী অনেক জন্মে গেছে, অনেক। আমরা যদি বাইরের দেশের মতো কলকাতাতে যেমন দেখবেন একটা টিকিটের অর্ধেক পায় প্রডিউসার এন্ড হল মালিক, আমরাও পেতাম, এরাও পেত। এই সিস্টেমটা আসার পরে আপনি দেখবেন 130 টাকার একটা হল মফস্বলে রিলিজ হলে 100 টাকা তার, 30 টাকা আপনার। আচ্ছা, 30 টাকা থেকে 15 টাকা থেকে মধ্যস্বত্বভোগীদের 15 টাকা আপনি পাচ্ছেন। তার মানে কত টাকা সেল হতে হবে আপনার? 2 কোটি টাকার একটা ছবি রিলিজ করলে আপনি যদি 3 কোটি টাকা লাভ হতে হয়, 1 কোটি টাকা লাভ হতে হয়, আপনার কত টাকার সেল হতে হবে এটা চিন্তা করতে পারেন। আর সেই ছবির সেই বাজার, হলের সেই বাজারও তো নেই। তো এই সিস্টেমের কারণে যখন আমরা বলি হল মালিকদের, তখনই হল মালিকরা আমাদের সাথে বসতে চায় না। তারা কিছুদিন পর এই যে দেখলেন ঘোষণা দিবে, ভয় দেখাবে, আমরা হল বন্ধ করে দেব, আমরা হল চলছে না। এখন হচ্ছে হিন্দি ছবি এনে, যে ভাই যেটা বলছিলেন, ভাইদের সময় দেখেছেন হিন্দি ছবি কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে উপমহাদেশে কোনো ছবি বাংলাদেশে প্রবেশ করবে না, এতে আমাদের নিজস্ব সংস্কৃতি ধ্বংস হবে। আমাদের এতগুলো মানুষ রুজি কোথায় যাবে? ওখান থেকে রিলিজে যদি এখানে হলগুলোকে দখল করে নেওয়া হয়, আমাদের এই শিল্পী কলাকুশলীরা কোথায় যাবে? আমরা যখন এটা আন্দোলন করি, সংগ্রাম করি, তখনই তারা বেঁকে বসে হল বন্ধ করে দেবে। আমরা কিন্তু একাধিকবার ভাইয়ের নেতৃত্ব বলেছি, চিঠি দিয়েছি, আপনারা আসেন, আপনারা আমাদের পরিবার, আমরা একসঙ্গে বসে সমাধান করি। আমাদের সংস্কৃতি তো আমাদের, আমরা কেন অন্যের হাতে তুলে দেব? কারণ এই হল চ্যানেলগুলো অলরেডি দখল, আমাদের কোনো চ্যানেল ওখানে নেই। অথচ আমি এটা পড়েছিলাম একটা চুক্তিতে যে 2 দেশের চ্যানেলের অবাধ প্রদর্শন, কিন্তু ওদেশের চ্যানেলে এখানে অবাধ প্রদর্শন আছে, আমাদের দেশের চ্যানেলের অবাধ প্রদর্শন নেই। তো এরকম এখন আছেই আমাদের একটা সংস্কৃতি, মানে সিনেমা হল, এটাও যদি দখল করে নিয়ে যায় আমাদের থাকবেই কি নিজস্বতা? তো যার কারণে এই সিস্টেমটার কারণে কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রযোজকই লস দিচ্ছে। লস দেওয়ার কারণে প্রযোজক কিন্তু এখন আর টাকা লগ্নি করছে না। আর প্রযোজক লগ্নি না করলে শিল্পী বলেন, পরিচালক বলেন, কারো কোনো কাজ করার ক্ষমতা নেই। বিকজ চলচ্চিত্রে মাদার অর্গানাইজেশন হচ্ছে প্রডিউসার অ্যাসোসিয়েশন, সেখানেও একটা দুষ্ট চক্র মামলা করে আজকে প্রায় 8-10 বছর সেই প্রযোজক সমিতিটাকে কিন্তু অচল করে রেখেছে। এই পরিচালক সমিতির, শিল্পী সমিতি থাকার কারণে কিন্তু এই জিনিসগুলো এতটুকু কাজ হচ্ছে, না হলে এই কাজটুকু কিন্তু আসলে হতো না। সরকার যেটি বললেন, সরকার কিন্তু অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে, তারপরেও সরকার কাজটা হচ্ছে না। আমি যদি বলি যে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষজন সরাসরি এগুলো ইমপ্লিমেন্টেশনে নাই। এফডিসির কথা যদি বলি, আমলাদেরকে দিয়ে এফডিসি চালানো হচ্ছে। না, আমলারা বিভিন্ন সরকার আমাদের শিল্পী, চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকদের দিয়েও চেষ্টা করে দেখেছে, কিন্তু হয়নি তো কেন? যেমন বিএনপির আমলে ছিল, রাজীব ছিল, তারপরে পীযূষ ছিল, তারপরে হামিদ ছিল, মুস্তফা সালাউদ্দিন জাকি ছিল, নাই যে তা তো বলবো না, আমাদের লোকরাও ছিলেন। তার চেয়ে হয়নি মানে কি, ওই যে দুষ্ট চক্রের কথা বলছে, আমাদের এফডিসিতেও একটা দুষ্ট চক্র হয়ে গেছে। সেখানেও যে যারা শুটিং করতে যাবে, কেন এফডিসিতে শুটিং হয় না, কেন বাইরে শুটিং করে, এখনো যেটুকু শুটিং হয় সেটুকু শুটিং আমাদের এফডিসিতে হয় না কেন? কারণ হচ্ছে একটা দুষ্ট চক্র জন্মে গেছে। এফডিসিতে শুটিং করতে হলেই আমাদের ওভারটাইম দিতে হবে, তাদেরকে 11টার বেশি বাজলে লাইটটা অফ করে চলে যাবে। তারপরে যারা কলাকুশলী আছেন, তারা এফডিসিতে চাকরি করেন যারা, তাদেরও নানান দাবি আছে। সেসব দিতে গেলে আমাদের, হ্যাঁ, সুদিনে আমরা দিয়েছি তাদেরকে, তাদের অবস্থা দেখে তখন তাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু দুর্দিনে তো আমরা সেটা দিতে পারছি না, তারা সেটা বুঝতে রাজি নয়। তো এইসব কারণেই কিন্তু আমাদের ছেলেরা যারা, আমাদের যারা ওখানে যে এমডি হিসাবে ছিলেন, তারাও কিন্তু এটা সামলাতে পারেননি। তো এখন যেটা সরকার যেটা করছেন,
যেটা মধ্যস্বত্বভোগীকে বাইরে করে জন্য যারা যেগুলো আন্দোলনটা করছে বা আমরাও যার সঙ্গে আছি, সেটা হচ্ছে ই টিকেটিং। ই টিকেটিং হলেই কিন্তু আমরা এগুলো সব বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো যে ডিজিটাল যে সিনেমা হলগুলোয় সেন্ট্রালি যদি আমি ছবি চালাই, এটাকে আমাদের যে পাইরেসি, সেই পাইরেসিটাও আমি হাসান ভাই সত্যতার সাথে একটু কথা বলতে চাই, হাসান ভাই ভুলে যাবে। একটা সিনেমা হল মানে কি? আপনার একটা সুন্দর পর্দা থাকবে, একটা মেশিন থাকবে, প্রজেকশন সিস্টেম থাকবে। আপনার কিছুই নেই, তাহলে আপনি গুদাম নিয়ে বসে আছেন হল মালিক হিসাবে। আপনি তো সবচেয়ে বড় অপরাধী হচ্ছেন আপনি। আপনি হল মেশিন আরেকজনের, পর্দা আরেকজনের, আমি সেখানে আমি মেশিন ভাড়া দিচ্ছি, পর্দা ভাড়া দিচ্ছি, আমি তারপর আপনার হলে চালাচ্ছি। মানে আপনাকে দয়া করে মনে হচ্ছে আপনি আমাকে চালাচ্ছেন। যখন আপনি লাইসেন্স নিয়েছেন তখন তো নিয়ম ছিল যে আপনার মেশিন থাকবে, প্রজেকশন থাকবে, আপনার একটা ভালো সিট থাকবে। সিনেমা হলের মফস্বলে ভালো তো সিনেমা হলে তো কোনোদিন ফ্যানও চলে না। মফস্বলে হলগুলোতে সিনেমা হলে দেখার কোনো অবস্থাই নাই। মিডল ক্লাস ফ্যামিলি বা শিক্ষিত ছেলেমেয়েরা তো কখনো হলে যেতেই পারে না। এই পরিবেশ যদি ভালো না হয়, আপনি মনে করেন হলের যদি সিস্টেম ওনারা চেঞ্জ না করে, ওনারা নিজ উদ্যোগে যদি টাকা ইনভেস্ট না করে, নিজেরা মেশিন না বসায়, নিজেরা নিজেদের এই জায়গাগুলোতে খরচ না করে, তাহলে আমরা কিভাবে কি করব? আমাদের কিন্তু অতি সত্বর বলেছি, আমাদের শিল্পী আছে, আমাদের টেকনিশিয়ান আছে, আমাদের সব আছে। কারণ এত কালজয়ী ছবি হাসান ইমাম ভাইরা করেছে না, সেই পরিচালকই তো আছেন। কিন্তু আমাদের বিপণন ব্যবস্থা নাই। আমাদেরকে 64টি জেলা এবং ওই সিনেপ্লেক্সের মতো সুন্দর পরিবেশে ফুড কোর্ট, সুন্দর সিনেমা হল করে দেবে। মেশিন ভাড়াটা সরকার থেকে মেশিন বসিয়ে দেবে, উদ্যোগে এভাবে আমরা বসেছি। আর আমাদেরকে ই টিকিটিংটা করে দেবে, যাতে আমাদের জেনুইন যে সেল হয় সেই বিক্রিটা যেন আমরা জানতে পারি। প্রযোজক যদি তার ন্যায্যটা ফেরত পায়, তাহলে ইনশাল্লাহ সে একটার পর একটা ছবি বানাবে। যেখানে এখন যেমন 120-30টা বছরের ছবি হতো, সেখান থেকে 45-40-এ নেমে এসছে। আমি মনে করি সেটা আবার বেড়ে 140-45-এ চলে যাবে। সবাই কাজ করতে হবে সিস্টেম। আমি এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে যখন আপনারা ফিল্ম করেছেন, অভিনয় করেছেন, প্রডিউস করেছেন, যখন তারা হল ছিল, আমরা ডিস্ট্রিবিউটর, প্রডিউসার সবকিছু আমরাই ছিলাম নিজেরা। তখনকার মালিকদের কি এরকম কোনো বিষয় ছিল যে বঙ্গবন্ধু তাদেরকে পয়সা দিয়ে হল বানিয়েছে? তা তো না, বিজনেস করেছেন তারা। ছুটতো হ্যাঁ, একটা ছবি, তাহলে এখন কেন সরকার ছবি অ্যানাউন্স করলে স্টারদের নাম দেখলেই তারা এসে অ্যাডভান্স দিতে চাইতো যে আপনারা ছবি করছেন, আমার হলে চালাবেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে কথা বললাম যে পাইরেসি, 2 নম্বর কথা হলো যে হলের পরিবেশ যেটা চেঞ্জ হয়ে গেছে, টেলিভিশন এসেছে, কম্পিটিশন এসেছে, সব কিছু এসেছে, তার সঙ্গে আমাদের লড়তে হবে। তাহলে আমাদের কি অনেক গ্ল্যামার আসবে। আর যে আমাদের বলে যে আমাদের এখানে ভালো ছবি হয় না, ভালো ডিরেক্টর নেই, আমার এইখানে আমি একটা বলি, আলমগীর কুমকুমের এক অ্যাসিস্ট্যান্ট ছিল, সে কলকাতা চলে গেল এবং যে 10 বছর কলকাতা ইন্ডাস্ট্রিকে ডমিনেট করলো, দিনে 4টে করে ছবি বানাতো, দিনে 4টে করে ছবি শুটিং করতো। কি করে যদি না, সে তো এখানে একটা ছবি করেছিল, ফ্লপ হয়েছিল ছবিটা, তার নামটা কি জানিস? স্বপন সাহা। স্বপন সাহা ডমিনেট করলো। দিলীপ গেল ওখানে ছবি করতে, দিলীপ বিশ্বাস ছবি করলো। আমাদের নায়ক নায়িকারা ওখানে কাজ করছে এবং এই যে জয়া এখন কাজ করছে, এই আরমান, যারা বাংলাদেশের স্বনামধন্য এখন, মাসুম বাবুল সাহেব, আরমান, এরা ওখানে ওনাদেরকে রেখে দিতে চেয়েছে ওখানে ডান্স ডিরেক্টর এবং ফার্স্ট ডিরেক্টর হিসেবে। তো আমাদের ছেলেরা নাই তো তা না। তারপরে আমাদের সরকার এখানে ফিল্ম ইনস্টিটিউট করেছে, ইউনিভার্সিটিগুলোতে ফিল্ম পড়ানো হচ্ছে, ভালো ছেলেরা বেরিয়ে আসছে ওখান থেকে, টেকনিশিয়ান ট্রেন্ড মেকার বেরিয়ে আসছে ওখান থেকে, ট্রেন্ড অভিনেতা বেরিয়ে আসছে। জাহাঙ্গীরনগরে অভিনয় পড়ানো হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। তাহলে আমাদের নেই কি? এগুলো সব বেকার হয়ে বসে আছে। কাজটা আমাদের হচ্ছে যে মানুষকে আরেকবার হলমুখী করতে হবে। হলমুখী করতে হলে এদের সঙ্গে কম্পিট করেই করতে হবে। সেইখানে এই জিনিসগুলো যদি আধুনিকায়ন হয়, যেটা হলিউড পেরেছে, এই সাউন্ড সিস্টেমটা যদি সেরকম হয়, গম 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 সাউন্ড একটা শুনতে পায়, একটা চারিদিকে থেকে যদি সাউন্ড বক্সের সাউন্ড আসে, তাহলে সেটা টেলিভিশনের সঙ্গে কম্পিট করতে পারবে। সে যদি একটা বিরাট স্ক্রিনে বড় ছবি দেখতে পায়, সে টেলিভিশনে দেখে মজা পাবে না, আর তখন সে সিনেমা হলে আসতে হবে। এইগুলো করার জন্যই কিন্তু আমরা সরকারকে বলছি যে আপনারা তো আমাদের সংস্কৃতি বান্ধব সরকার, এবং বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে বাংলা সিনেমাকে টিকিয়ে রাখতে হবে, ভাষাকে। আমাদের তো ভাই এবার স্লোগানই ছিল যে চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে, এবং সংস্কৃতি বাঁচলে আমাদের দেশ বাঁচবে, ভাষা বাঁচবে। তো আমাদের যে এই দেশটা হয়েছিল,
এটা কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের যেটা হয়েছিল দেশভাগের সময়, তখন মুসলমান ভাই ভাই বলে আমাদেরকে, তখনও তারা কিন্তু ভোট দেয়নি, এই বাঙালিরাই সেটা ভোট দিয়েছিল, এবং হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বুঝলো যে ভুল করে ফেলেছে, কারণ ক্যাপিটাল নিয়ে চলে গেল লাহোরে, করাচিতে। তখন আমাদেরকে, আমরা যদিও সংখ্যায় বেশি, তারপরেও আমরা দয়ালু হয়ে এখান থেকে 18টা সিট ওদের ওখানকার লোকদের দিয়ে দিলাম, দিয়ে ক্যাপিটাল ওখানে নিয়ে চলে গেল, ব্যবসা বাণিজ্য নিয়ে চলে গেল, আমাদেরকে শোষণ করতে আরম্ভ করলো। শেষকাল তো ভাষা নিয়ে যুদ্ধ করতে হলো, মুক্তিযুদ্ধ করতে হলো। কি ডিফারেন্স হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। ভাষা এবং সংস্কৃতিটাকে যদি ধ্বংস করা যায়, তাহলে আমাদের জাতিসত্তাকেই ধ্বংস করে দেবে। জি, এই জায়গাটায় আসবো আমরা, একটু বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে ফিরে এসে আবার বলবো যে সবকিছুই যদি সরকারি করে দিতে হবে, তাহলে আমরা যারা সেই শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের আসলে করারটা কি আছে? তারা একটা সময় গিয়ে কেন পিছিয়ে যাচ্ছি বা এগিয়ে কেন আসছি না? আপনি হয়তো আসছেন, জায়েদ খান আছে, আর কোথায় মানুষ? আসবো এই জায়গাটা, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকবেন। আবারও স্বাগত চতুরঙ্গে। আজকে আমাদের অতিথি সৈয়দ হাসান ইমাম এবং জায়েদ খান। দুজনের কাছে একটা প্রশ্ন, আমি আগে সৈয়দ হাসান ইমামকে দিয়ে শুরু করি, আমার সময় কম, ছোট ছোট করে নেই। যে আসলে আপনারা দুজন আছেন বা তার সঙ্গে আর 10 জন আছে, সৈয়দ হাসান ইমামের সঙ্গে যদি আলমগীর থেকে শুরু করে, ফারুক থেকে শুরু করে, কবরী থেকে শুরু করে সবাই মিলে যদি দাঁড়াতেন, আপনারা কি যদি প্রধানমন্ত্রীকে বলতেন না এটা বন্ধ করতে হবে, হলের মধ্যে যে কাজটা হচ্ছে, যে মনোপলি বিজনেসটা একটা কোম্পানি শুরু করেছে, এটা বন্ধ করে কালকে থেকে আপনাকে দিতে হবে, কাজটা কিন্তু হয়ে যেত, মাঠে কিন্তু রাস্তায় নামতে হতো না। কাজটা হয়ে যেত মানে কি, আমি বললাম তো ওই সময়ে 60 কোটি টাকা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দিয়েছিল, কিন্তু খরচ তো হলো না। কিন্তু খরচ হলো না কেন? সেইটাই তো আর প্রশ্নের কথা। সব খরচ হলো না কেন, কি কারণে হলো না? সেটাই তো আমি তো আমরা যে করি নেই তা না, আমরা এই বললাম তো যে যখন এইগুলো হতে আরম্ভ করলো তখন আমরা বর্জন করলাম। এফডিসির সঙ্গে আমরা আর কাজ করিনি একসঙ্গে, আমরা আলাদা করে করছি। তো কারণ হলো যে আমরা যখন বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি একেবারে সেই সোনার বাংলা গড়ব একদিনে তো হবে না। বঙ্গবন্ধু 3.5 বছরে মোটামুটি ভিতটা করে গেছিলেন, কিন্তু সোনার বাংলা তো করে যেতে পারেননি, সময় লাগে তার জন্যে। তা আপনি যদি সোনার সিনেমা হল বানাবার জন্য বসে থাকেন তাহলে তো হবে না। আগে একটা আরম্ভ করেন, আপনি এই যে 60 কোটি টাকা দিলেন, এটা দিয়ে মেশিনগুলো খালি কিনে দেন, আর কিছু করতে হবে না। পরে পরে আমরা সেই আয় থেকেই আমরা সেখানে আমরা এই যে টিকিটটা করে দেন, এগুলো তো করা হলো না। এবং হলো না কারণ কি, যে প্রধানমন্ত্রীকে আমরা একটা বোঝাই, আরেক দল যে আরেকটা বোঝাই। তো এই কিন্তু প্রধানমন্ত্রী তবুও আমাদের কথা শোনেন, এবং শোনেন বলেই আমরা আজ পর্যন্ত টিকে আছি। এবং তিনি যে সহানুভূতি নিয়ে আমাদের সঙ্গে কাজ করছেন, আমরা মনে করি যে বর্তমান যিনি এসছেন মন্ত্রী, তিনিও আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি আছেন বলে মনে হয়। আমাদের যে সংস্কৃতি মন্ত্রী এসছে, ও আমাদের ছেলে, আমাদের সংস্কৃতি বলয়ের ছেলে, সাংস্কৃতিক পরিবারের ছেলে, সাজ্জাদের আর হামিদের ছোট ভাই। তো এরা সবাই আমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমাদের যে এখনকার মন্ত্রী, তিনিও একসময় চট্টগ্রামের নাটক করতেন, গান গাইতেন। তো এই কারণে আমরা মনে করি যে আমরা সবাই মিলিতভাবে একসঙ্গে, আর যেদের নামগুলো করলেন, আলমগীর, ফারুক বা কবরী, এরা সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে, আর নাই বলবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে একটা রূপ দিতে হবে। আর অভিমান অনেকেরই থাকতে পারে, অভিমানটা করার সময় একটা আছে। ব্যক্তি অভিমান থাকতে পারে, ব্যক্তিগত অভিমান থাকতেই পারে। কারণ নেই। আপনি কি মনে করেন? আমি বলি যতক্ষণে আমরা আমির থেকে আমরা না বলতে পারবো চলচ্চিত্র, ততক্ষণে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া খুব টাফ। আপনি যেটা বললেন, এক হাসান ইমাম এক জায়েদ খান কত দূরে টানবে, সবাই সম্মিলিতভাবে যদি না এগোই, আমার মনে হয় সেদিন আমি একটা কথা শুধু, জাতীয় চলচ্চিত্র দিবসে আমাদের একটা গোল টেবিল সেমিনার ছিল, ওখানে শিল্পমন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন, ভাইও ছিলেন, এবং র্যাবের ডিজি মহোদয় ছিলেন। বেনজির ভাইয়ের একটা কথা আমার কাছে কোড লেগেছে, যে বঙ্গবন্ধুরে বাংলাদেশে না বলতে কোনো শব্দ নাই। এবং আমার মনে হয় যে মমতাময়ী প্রধানমন্ত্রী আমাদের, যে মাদার অফ হিউম্যানিটি, এবং ওনার মতো নেত্রী আমাদের আছে, সেখানে চলচ্চিত্রের উন্নয়ন হবে না এটা বিশ্বাস করতে আমি রাজি না। মানে এত মাদারলি মানুষ, এবং গেলে চলচ্চিত্রের জন্য তার প্রাণ, শিল্পীদের জন্য প্রাণ। আপনি দেখেছেন
আমাদের শিল্পীদের সে লাস্টে কিছুদিনের যত শিল্পীদের কি পরিমাণ সহযোগিতা করেছে আর্থিক অসচ্ছল। উনি কিন্তু দল মত নির্বিশেষে উনি বলেছে সবাইকে সহযোগিতা করেছেন। জাতীয় পুরস্কার এবং সাহায্যকে উনি কোনো দল দেখতে নিষেধ করেছেন। তো এই মমতাময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি সময় যদি আমাদের চলচ্চিত্র উন্নতি না হয়, কখনো কোনো দিন আর হবে না। আমরা বিশ্বাস করি আমির থেকে আমরা যদি আমরা শুরু হই, এবং ভাই যেটা বলেছে, ভাই আছে আমাদের মুরব্বী, এখন আমাদের সিনেমার মুরব্বী কিন্তু এখন উনি। তো আমরা সবাই মিলে যদি এই আবার বলি যে এখন এই মেশিন, তারপর হচ্ছে সামান্য কিছু সমস্যা, খুব হাজার হাজার কোটি টাকার ব্যাপার না, হলগুলোকে একটু আধুনিকায়ন করা, ভাই যেটা বলছেন এফডিসিতে যে অনিয়মগুলো হয়, ফ্লোরে অযাচিত বিল রাখা, লাইটের বিল রাখা, এগুলো একটু কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসলে আমরা যদি একত্রিত যেভাবে এগোচ্ছি, সেক্ষেত্রে আমাদের আন্দোলন করতে হবে না। এবং আমার বিশ্বাস বর্তমান যিনি তথ্যমন্ত্রী আছেন খুবই আমাদের অনুষ্ঠানে এসছেন, খুবই আন্তরিক, সচিব মহোদয় যিনি আছেন খুবই আন্তরিক। এই মানুষগুলো যদি মিলে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আমাদের ইনশাল্লাহ চলচ্চিত্রের যেটা আমরা বলি সোনালী যুগ, সেটা ইনশাল্লাহ আবার ফিরে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে কি একটা আমলাতান্ত্রিক জটিলতা হয় আমি জানি না, আমলাতান্ত্রিক যেমন তথ্য জটিলতা- এবং সংস্কৃতি দুইটা মিনিস্ট্রি, দুইটা মিনিস্ট্রিতে বসে আপনারা সংস্কৃতিতেও আছেন, তথ্যতেও আছেন। এখন এই দুটো জিনিসকে একসাথে করতে গিয়ে কি একটা সমস্যা? না না না, আমাদের- না, না, আমাদের সেটা- দিকমন্ত্রী আমার সাথে সেটা সেটা কথা না। আমাদের যে এখানে যে অসুবিধাটা ছিল, মধ্যেখানে যে একটা কালো দিন গেছে, যে যখন দেশীয় সংস্কৃতির বিরুদ্ধে গেছে, যখন আমদানি করার ব্যাপার খুলে দিল, একদিকে বলে ভারত বিরোধী কথা, আবার ভারতীয় ছবি আমদানির সাথে খুলে দেয়, এরকম অবস্থা। এই দিনটা কিন্তু আমাদের সূচনা করেছিল খারাপ দিকে। সেই যে 21টা বছর কম দিন নয়, দুটো জেনারেশন তৈরি হয়েছে এই 21টা বছরে এই আমাদের চলচ্চিত্র শিল্পে শেষ করে গেছে। আমাদেরকে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। এবং এই যে 5-7 বছরে বলছি যে আমাদের যে ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছে, এটা হলগুলোকে ভালো করতে পারলে চলচ্চিত্র কোনো সমস্যা নয়। কারণ চলচ্চিত্র আমরা নির্মাণ করব দেখার জায়গা পেলে এবং টাকাটা ফেরত পেলি। আমরা এমন কিছু চাই না যে আমাদের একদিনই কোটিপতি হতে হবে, কিছু না, আমার টাকাটা ফিরে এলেই আমি আরেকটা ছবি করতে পারি। তো সেই অবস্থাতে আমাদের সরকার যে হাত বাড়িয়ে দিয়েছেন, আমরাও হাত বাড়িয়ে দিয়েছি, দুই হাত মিলিত হয়ে। এবং ব্যুরোক্রেসি এখন যারা আছেন, যারা তাদেরকেও আমরা সম্মত করেছি, এবং আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারাও আছেন আমাদের সঙ্গে, অবশ্যই আছেন সঙ্গে। তো আমরা এখন এই সুদিনে অবশ্যই, আমি তো বিশ্বাস করি 2 বছরের মধ্যে আমরা এর ফল দেখতে পাবো, একদম দৃশ্যমান কিছু দেখতে পাবো। আমরা সেই আশায় থাকলাম, অবশ্যই চলচ্চিত্র বাঁচুক, চলচ্চিত্র শিল্প বাঁচুক এবং সংস্কৃতি বাঁচুক, এইটার আমরা দেখতে চাই। এবং 2 বছরের মধ্যে অবশ্যই একটা দৃশ্যমান কিছু হোক, আমরা সেটাই চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।